ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 31তম আসরের জমকালো আয়োজনে মাতোয়ারা বিশ্ব। Bangladesh is the most populous country in the world never to have won an Olympic medal. বাংলাদেশের নেতৃত্বে গলফার সিদ্দিকুর রহমান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আটকের ঘটনায় ক্যাম্পাসে আতঙ্ক, অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করার উদ্যোগ। বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, স্থায়ী কমিটিতে নতুন মুখ আমির খসরু ও সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ফখরুলের। রাজবাড়ীতে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ 2 জন। গাইবান্ধায় বন্যার পানিতে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে থাকায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। পিরোজপুরে লবণাক্ত পানিতে নষ্ট আমন বীজতলা, ক্ষতির মুখে কৃষক। এবং আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 75তম প্রয়াণ দিবস। গান কবিতার সাথে তিনি চিত্রকর্ম এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। মেলা নাম পড়া যায়। 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করল বিএনপি। বেলা 12টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার পক্ষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন এই কমিটি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বেশ রদবদল হয়েছে। পুরাতনদের পাশ কাটিয়ে জায়গা করে নিয়েছেন নতুনদের অনেকেই। এর মধ্যে 19 সদস্যের স্থায়ী কমিটির তালিকায় নতুন যোগ হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে স্থায়ী কমিটির 17 সদস্যের নাম ঘোষণা হলো। কমিটির অন্য 2 সদস্যের নাম চূড়ান্ত হলে পরে জানানো হবে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর বাইরে 35 জন ভাইস চেয়ারম্যান এবং যুগ্ম মহাসচিব পদে জায়গা পেয়েছেন 7 জন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির 73 সদস্যের নাম ঘোষণা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তার প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে এটা ঘোষণা করছি। স্ট্যান্ডিং কমিটির সদস্য 19, তার মধ্যে 16 নম্বর সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, 17 এবং 18 উনি এখনো নির্বাচিত করেননি। 19 নম্বর সদস্য সালাউদ্দিন আহমেদ, উপদেষ্টা মন্ডলী 73, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ 109। জাতীয় নির্বাহী কমিটির সদস্য পুরনো হচ্ছে আপনার 180 আর নতুন হচ্ছে 113। অত্যন্ত ভাইব্রেন্ট একটা কমিটি হয়েছে এবং আমরা মনে করি যে এই কমিটি বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্রকে সম্প্রতি আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক এক শিক্ষার্থী কারাগারে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ছাত্রদের আটক হওয়ার ঘটনায় পুরো ক্যাম্পাসে বিরাজ করছে আতঙ্ক। তবে যাদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তারা সবাই অনিয়মিত ছাত্র বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকরা। এ পরিস্থিতিতে অনিয়মিত ও নিখোঁজ ছাত্রদের তালিকা করছে কর্তৃপক্ষ। আব্দুল আহাদের রিপোর্ট। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গত বুধবার রাতে সিলেট নগরী থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র জুয়েল আহমদকে আটক করে র্যাব। এর একদিন আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফাদ আহমদ নাহিদকে ধরে নিয়ে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট। ঢাকা থেকে আগত এই ইউনিট 18 জুলাই একই বিভাগের আরেক ছাত্র আব্দুল আজিজকে আটক করে। ঘন ঘন শিক্ষার্থী আটকের খবরে ক্যাম্পাসে বিরাজ করছে আতঙ্ক। শিখতে আসি, জানতে আসি,
বেশি, সো এখানে চলাফেরাটা সবচেয়ে মুক্ত এবং সবচেয়ে সিকিউরেট হওয়া উচিত। বাট এখন দেখতে পাচ্ছি এই জিনিসটা এখানে নাই। সবাই মোটামুটি একটু উৎকণ্ঠার মধ্যে আছে যে কি হচ্ছে। ওরা তো অনেক ভালো ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে, হঠাৎ এরকম হইতেছে, কেন হইতেছে? ভর্তি পরীক্ষায় সেরা মেধাবীরাই সুযোগ পায় ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু এই বিভাগের শিক্ষার্থীরা কেন জঙ্গিবাদের সাথে জড়িয়ে পড়ছে জানতে চাইলে বিভাগীয় প্রধান জানান, যারা ধরা পড়ছে তারা নিয়মিত ক্লাস পরীক্ষায় অংশ নিত না। দেখা গেছে যে ওরা রেজিস্ট্রেশন করছে কিন্তু পরীক্ষা দেয় নাই বা পরীক্ষা দিচ্ছে ফেল করছে, এরকম রেকর্ড আমাদের কাছে আছে। তো যার জন্য তাদের সাথে অন্যান্য জিনিস কি কাজ করতেছে সেটা জানার কোনো আমাদের সুযোগ থাকে না। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক শিক্ষার্থী আটকের পর নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষায় অংশ নিচ্ছে না এমন শিক্ষার্থীদের তালিকা চেয়ে ইতোমধ্যে বিভাগীয় প্রধানদের কাছে চিঠি পাঠানো হয়েছে। জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের অংশ হিসাবে আমাদের একটি ভিজিলেন্স টিম করা হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেড বরাবর একটা চিঠি দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা যদি অনুপস্থিত থাকে তাদের গার্জিয়ানদের সাথে আলোচনা করে বা অন্য কোনো জায়গায় তারা আছে কিনা সেইভাবে আমরা অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করব। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে 26টি বিভাগে 10,000-এর বেশি শিক্ষার্থী রয়েছে, আর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা সহস্রাধিক। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, তা নিরসনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে রাজধানীর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি আরো বলেন, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, আর তা শুরু করতে হবে পরিবার থেকেই। ধর্মীয় জঙ্গিবাদ, ইসলামের ভুল ব্যাখ্যা দেয়া, ইসলাম যে শান্তির ধর্ম, এটার ভুল ব্যাখ্যা দেয়া যেভাবে জঙ্গিবাদ সৃষ্টি করছে, কারণ এখানে আমাদের সকলে কাজ করতে হবে, বাবা মাকে কাজ করতে হবে, যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কিছু দায়িত্ব আছে, তারা কিছু পরিবেশ সৃষ্টি করবে, যেই পরিবেশে মেধার চর্চাটা করবে সেটা যেন সঠিক পথে হয়। এদিকে জঙ্গি নির্মূলে সর্বস্তরের মানুষের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজও দেশের কয়েকটি জেলায় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। সকালে ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে 2 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়। এতে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বক্তারা জঙ্গিবাদের মূলোৎপাটনে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান। মাদারীপুরের শেখ ফজিলাতুন্নেসা মুজিব ডিগ্রি কলেজ মাঠে জঙ্গি বিরোধী মানববন্ধনের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে দেশব্যাপী গুপ্তহত্যা ও জঙ্গি হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন করেছে জেলা ইমাম সমিতি। এ সময় বক্তারা বলেন, তরুণদের বিপথগামিতা রোধে পরিবার, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় এক শিশুসহ 5 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও 2 জন। গত সন্ধ্যায় রাজবাড়ীর কালুখালীর হরিণবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ট্রলারডুবি হয়। স্থানীয়রা জানান, সন্ধ্যায় ট্রলারটি কালুখালীর হরিণবাড়িয়া থেকে 20 জন যাত্রী নিয়ে সাধারচর এলাকায় যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন 7 জন। পরে আজ সকালে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলে এক শিশুসহ 4 জনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান চলছে। দুপুরের সময় আরো থাকছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভে চুরি যাওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস ফিলিপিন্সের নতুন প্রেসিডেন্টের। উদ্ধার হওয়া $1.5 কোটি শিগগিরই পাওয়ার আশা। এবং স্থাপনের 4 মাসেই ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লার বিনগুলোর বেহাল দশা। সমন্বিত প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার অভাবে উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে মত নগরবিদদের। দেশের বিভিন্ন জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বন্যার্ত মানুষের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগ। পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ বানভাসী মানুষের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
জোয়ারের পানিতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা ও কাঁঠালতলী ইউনিয়নের বেড়িবাঁধের 4টি পয়েন্টে ভেঙে গেছে। এতে বিষখালী ও বলেশ্বর নদীর পানিতে বন্দী হয়ে পড়েছে 8টি গ্রামের 1,500 পরিবার। প্লাবিত হওয়ায় ভেসে গেছে পুকুরের মাছ। এইভাবে পানি আমরা কখনো দেখি না, রান্না বান্না করতে পারি না, সব পানিতে ডুবে গেছে। চাল টাল দূরাই পারে রাখতে পারে না, চুলের পানি চুলের তলাই গেছে 1 টাকার পর। লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে, অনেক 5 কেজি 7 কেজি 10 কেজি ওজনের মাছ ছিল। শরীয়তপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও প্রতিটি বাড়িঘর পানিতে তলিয়ে আছে। দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। একদিনে সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে 28 জন শিশু এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে 16 জন রোগী ভর্তি হয়েছেন। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, ঠান্ডা লাগছে প্রচুর। আমার কাজ কাম করতে কষ্ট আর ঠান্ডা লাগাতে আজকে নিউমোনিয়া জ্বর হয়ে গেছে। ফরিদপুরে পদ্মা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার 16টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পানিতে তলিয়ে থাকায় 62টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাগেরহাটে জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। বসতবাড়িতে পানি ওঠায় চরম দুর্ভোগে রয়েছেন অসহায় মানুষ। দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। এদিকে পানি কমলেও দুর্ভোগ কমেনি মানিকগঞ্জের শিবালয়, ঘিওর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায়। পর্যাপ্ত ত্রাণ সহায়তা পায়নি বলে অভিযোগ বানভাসী মানুষের। একই সঙ্গে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। তাসমিন আফরোজ, সময় সংবাদ। বৃষ্টির পানির সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে বন্যা কবলিত গাইবান্ধার মানুষ। এসব এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার পানির নিচে তলিয়ে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসী মানুষ। এই অবস্থায় স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয় বললেও সংসদ সদস্য বলছেন উল্টো কথা। অন্যদিকে বিশিষ্টজনরা বলছেন, উজানের দেশগুলো আন্তর্জাতিক নদী আইন ও পানি বন্টন নীতিমালা না মানায় ভাটি অঞ্চলের মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। উজানের ঢল আর বৃষ্টির পানির প্রবল চাপে নদ নদীগুলোর ধারণ ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় গাইবান্ধায় মানুষের বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বাড়ি, ঘর আর উঠানে কোথাও হাঁটু, আবার কোথাও কোমর পানি। ডুবে যায় হাট বাজার, রাস্তাঘাট। বানের জলে তছনছ সাজানো গোছানো সংসার। অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে বাঁধে আশ্রয় নেয়। আঁকড়ে ধরে বেঁচে থাকার জন্য অসহায় এসব মানুষের পাশে খড়কুটো হয়েও দাঁড়ায় না কেউ। তাই দুঃখ, কষ্ট আর দুর্ভোগের শেষ নেই বানভাসী এসব মানুষের। টয়লেট যেতে অসুবিধা, আমরা হয়তো পানি অভাবে মনে কর পাকশাক করতে পারছি না। 3 কিলোমিটার হবে, যা বাজারে যাচ্ছি, যা পানি আনতেছি। কোনো চেয়ারম্যানের পাইনি, মেম্বারের পাইনি, কারোই কোনো সাহায্য পাইনি এখন বলছে। বিশিষ্টজনেরা বলছেন, উজানের দেশগুলো আন্তর্জাতিক নদী আইন ও পানি বন্টন নীতিমালা না মানায় বারবার ভাটি অঞ্চলের মানুষগুলোকে দুর্ভোগে পড়তে হচ্ছে। উন্নয়ন কর্মীরা বলছেন, বন্যার পূর্বাভাস দেয়া হলে সাধারণ মানুষ এতটা ক্ষতির সম্মুখীন হতো না। আন্তর্জাতিক নীতিমালা অনুসারে যে পানি আমরা পাবো সেটি আসলে আমরা চাই। আমরা যখন বর্ষা মৌসুম, শুকনো মৌসুমে যেরকম পানি পাওয়ার কথা সেটাই আসলে আমরা পেতে চাই। গভর্নমেন্টের এবং সরকারি বেসরকারিভাবে একটা প্রস্তুতি থাকা উচিত যে তারা আসলে মানুষগুলি বন্যা আক্রান্ত হলে কোথায় তোরা যাবে বা থাকবে। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা পর্যাপ্ত নয়। তবে স্থানীয় সংসদ সদস্যের দাবি, সরকার বন্যা কবলিত মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। ফুলছড়ি উপজেলা 95 ভাগই পানির নিচে, যত সামান্য বরাদ্দ এটা দিয়ে আসলে এই এত বড় জনগোষ্ঠীর মাঝে মোকাবেলা করা খুব দুষ্কর হয়ে পড়েছে। যে রিলিফ আমাদের দেওয়া হয়েছে এবং প্রতিদিন যে রিলিফ আসছে সেইটা ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে বিতরণ করতে পারি, একটি লোকও না খেয়ে থাকবে না। গাইবান্ধার 4 উপজেলায় প্রায় 3 লাখ মানুষ বন্যা কবলিত হয়। সরকারের পক্ষ থেকে প্রায় 1000 মেট্রিক টন চাল ও নগদ 34 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পিরোজপুরের অতিবৃষ্টি ও জোয়ারের লবণাক্ত পানিতে নষ্ট হয়ে গেছে আমন বীজতলা। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ভান্ডারিয়া, মঠবাড়িয়া, কাউখালী ও জিয়ানগর উপজেলার 650 হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়। তবে টানা বৃষ্টি ও নদী থেকে আসা লবণ পানির জোয়ারে ভেসে গেছে অধিকাংশ আমন বীজতলা। এই অবস্থায় আমন আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের। এবছর জেলায় 5292 হেক্টর জমিতে আমনের বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে চারা রোপণ করা হয় 5800 হেক্টর জমিতে।
ধান পচে যায় আবার ফলাই, ধান পচে যায় আবার ফলাই, পিচ মোড়ে পানিতে জাগাইতে পারতেছে না। আমরা এখন ধান ফালাবো কই, পানিতে তো কোনো জায়গায় শুকনো নাই, কিন্তু আর যে এখন যে ধান ফালাই যে লাগামু সেরকম তো কোনো সময়ও নাই। 27 বিঘা জায়গা বীজ করছি 5-6 জায়গায়, আর সব ধ্বংস হয়ে গেছে। কোনো কৃষকের যদি নিচু বীজতলা থেকে থাকে তারটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা বললাম তো 194 হেক্টর বীজতলা আমাদের ক্ষতি হয়েছে ঈদের সময়, ওই সময় হঠাৎ বৃষ্টিতে। পরবর্তীতে সেটা কিন্তু পানি নেমে গেছে হঠাৎ করে এবং মেকআপ হয়েছে। নানা সমালোচনা আর বাধা বিপত্তির পরও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রিও অলিম্পিকের যাত্রা। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়াযজ্ঞের 31তম আসরের শুরুটা হলো ঠিক যেভাবে আয়োজকরা চেয়েছিলেন সেভাবেই। ছিল ব্রাজিলিয়ান ইতিহাসের প্রদর্শনী ও ঐতিহ্যের নিদর্শন, আরও ছিল আমাজনীয়দের সভ্য হয়ে ওঠার গল্প। শিল্প সংস্কৃতির স্বরূপ বর্ণনা থেকে বিশ্ব পরিবেশে যে বিপর্যয় ঘটছে তাও দেখানো হয়েছে এই আড়ম্বর উদ্বোধনীতে। বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, গলছে বরফ, টিকে থাকাই হয়ে উঠছে কঠিন থেকে কঠিনতর। সেখানে হাজারো প্রতিকূলতা পাশ কাটিয়ে অঙ্কুরোদ্গম হলো ছোট্ট একটি বৃক্ষের। এ যেন ব্রাজিলে অলিম্পিক আয়োজনের গল্পের প্রতীকী রূপ, শত কাঠিন্যেও সফল হবার প্রমাণ। আর সফলতার উদযাপন ছিল আলোকধারায় ভরা, চোখ ধাঁধানো আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে ওঠে মারাকানার রঙ্গমঞ্চ। নিজের বিশালতার মাঝে ব্রাজিলের শত সহস্র বছরের ঐতিহ্য লালন করে আসছে আমাজন। কালের বিবর্তনে সেই আমাজন অঞ্চলের সভ্যতার পথে বিবর্তনের গল্প দিয়ে শুরু হয় রিওর মহাযজ্ঞ। এরপর শুরু হয় অ্যাথলিটদের মাঠে ঢোকা। মারাকানার বুক জুড়ে শত সহস্র অ্যাথলিটদের মাঝে ছিল লাল সবুজের পতাকাও, যা সগর্বে বহন করছিলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। তুমুল করতালি আর জয়ধ্বনি ওঠে শরণার্থী দলের জন্য। জীবনযুদ্ধে যারা আজন্ম লড়াই করে যাচ্ছেন, ভালোবাসায়, সহমর্মিতায়, তারাই প্রতিনিধিত্ব করেন বিশ্বজুড়ে 65 মিলিয়ন শরণার্থীর। শুধু পরিবেশ বিপর্যয় নিয়ে কথার তুবড়ি ছোটানো নয়, প্রত্যেক অ্যাথলিটের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়, যা তারা নিজেরাই রোপণ করবেন। অ্যাথলিটরা মাঠে ঢোকার পরপরই উন্মোচিত হয় অলিম্পিকের লোগো, তাও কিনা গাছের তৈরি। পুরো অনুষ্ঠানের বার্তাই যে ছিল পরিবেশ রক্ষা, সে বার্তা ছড়িয়ে দিতে চাইলেন বক্তারাও, লুজম্যান থেকে শুরু করে থমাস বাক। অতঃপর আসে মশাল পর্ব। আগেই জানা যায় যে থাকছেন না ব্রাজিলের ফুটবল গ্রেড পেলে। তার বদলে অলিম্পিকের মশাল প্রজ্বলনের দায়িত্ব নেন ব্রাজিলের বিখ্যাত ম্যারাথনবিদ ভান্ডেলরেই কর্দেইলো দি লিমা। শেষ দৃশ্যে আবারও আতশবাজির নানা রঙের মিশেলে উজ্জ্বল হয়ে ওঠে মারাকানা। জানান দিয়ে যায় রিও ডি জেনিরোর 17 দিনব্যাপী উৎসবের। ক্রাইস্ট দি রিডিমার যেন তার সুবিশাল উচ্চতা থেকে উপভোগ করছিলেন এই বর্ণিল নান্দনিকতার ব্রাজিলিয়ান আভিজাত্য। রাহেল মাসুদ, সময় সংবাদ। রবি ঠাকুরের মহাপ্রয়াণ দিবস প্রসঙ্গ। গান, কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও শিল্পের নানা মাধ্যমে পরিভ্রমণ করে স্বমহিমায় উদ্ভাসিত হয়েছিলেন তিনি। বয়স যখন 63 এর কোঠায়, তখন নতুন করে বাঁধা পড়লেন রং ও রেখায়। সৃষ্টি করলেন 4000-এরও বেশি চিত্রকর্ম। চিরন্তন অবয়বকে বদলে দিয়ে রেখায় ও রঙে তিনি নিয়ে এলেন বৈচিত্র্য ও আধুনিকতা। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবির 75তম মহাপ্রয়াণ দিবসে তার চিত্রচেতনার খানিকটা তুলে ধরেছেন তরিকুল ইসলাম সৌরভ। শিশুরা যেমন মনের আনন্দে যখন যা মনে আসে তাই ড্রয়িং খাতায় আঁকে, রবির চিত্রশিল্পের শুরুটা তেমনি ভাবে, শিশুদের মতো, তবে শিশু সুলভ নয়। তখন 1920-এর দশকের শেষ ভাগ। বিশ্ব সাহিত্য ও চিত্রকলার জগতে চলছিল ভাঙা গড়ার খেলা, আর তাতেই নির্ঝরের স্বপ্নভঙ্গ হলো। রবিও অস্বীকার করে বসলেন শিল্প ও সুন্দরের কবিগুরুকে। চিত্রকর্মে আমরা যে রবীন্দ্রনাথকে পাই তা আমাদের চেনা শুদ্ধ ও সুন্দরের সাধক রবি নয়,
বরং একান্তই বিপরীত। উনি ওনার ছবিগুলিতে একটা রহস্য তৈরি করেছেন, যেটা আমার মনে হয় যে চাওয়া পাওয়ার যে অভিব্যক্তিগুলি থাকে, যেটা অক্ষরে কথায় উনি লিখেননি, সেটা উনি এই রং দিয়ে, টেক্সচার দিয়ে উনি সেটা প্রকাশ করেছেন। রেখার আবেশে তিনি ফুটিয়ে তুলেছেন বহু অবয়ব। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই চেনা মুখ, ছায়ার আড়ালে কেমন যেন আড়ষ্ট, যেন অনেক কিছু বলার আছে। ভীষণ রকম বাংময়, তবে বিষণ্ণ। ক্রমাগত বিষণ্ণ এই মুখগুলো তিনি এঁকেছেন বারে বারে। এসব ছবি নিয়ত ভাঙা গড়ার এক আশ্চর্য উপলব্ধির মাঝে আমাদের দাঁড় করিয়ে দেয়। তবে লাল রঙের পাশে সরাসরি কালো বা কোনো গাঢ় অন্ধকার রং ব্যবহার করতে রবি মানসিক দোলাচলের মধ্যে পড়েছেন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন তার বর্ণান্ধতার কথা। এই সীমাবদ্ধতাও রবির চিত্রকে নিঃসন্দেহে দিয়েছে ভিন্নতা। দুটো কালারের ফাঁকে একটা অংশ রেখে গেছেন, সরু একটা লাইন করে, যেটাতে উনি ওনার ফর্মটাকে, যে ফর্মটাকে উনি বোঝাতে চাচ্ছেন, ফর্মটাকে বুঝিয়েছেন। এইটাও সেই সময় আধুনিক শিল্পকলা যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছিল, সেখানে উনি ছুঁয়ে গেছেন। জীবনকে নানাভাবে রেখা ও রঙে ফুটিয়ে তুলেছেন রবি। তিনি অসুন্দর আর দুঃস্বপ্নকে চিত্রিত করেছেন জীবনকে ভালোবাসেন বলেই। জীবনের সংকটে, সংশয়ে কবির চেতনাই আমাদের আশ্রয়। তাই তো প্রতিদিনই তার জন্ম। প্রতিটি 22শে শ্রাবণই যেন আমাদের 25শে বৈশাখ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, তাই তাদের সমাজ থেকে বিচ্যুত করার আহ্বান জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরী। সকালে রাজধানীর ইস্কাটনে মানবাধিকার ও নিরাপত্তা বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তিনি বক্তব্য দেন। এ সময় বিচার ব্যবস্থাকে কার্যকরী করার আহ্বান জানিয়ে রাষ্ট্রের সব পক্ষের অংশীদারিত্ব নিশ্চিত করার তাগিদ দেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আতাউর রহমান। সমস্যার সমাধানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তেরও দাবি জানান বক্তারা। জঙ্গিদের বিরুদ্ধে একটা সত্যিকার বলিষ্ঠ পদক্ষেপ নিতে হলে তাদের সাথে তাদেরকে ডিলিঙ্ক করতে হবে ফ্রম রিলিজিয়ন। একটি শান্তিপ্রিয়, শান্তির ধর্ম ইসলামের সাথে যারা নিজেদের সম্পৃক্ত করে, তা মুসলমান হতেই পারে না। সরকার এবং রাষ্ট্রই কিন্তু হিউম্যান রাইট ভায়োলেট করে। কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে হিউম্যান রাইট ভায়োলেট করা যায় না, করার কোনো ক্ষমতা নেই। 135 জন লোক মারা গেল ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে। সরকার বা কেউই আজ পর্যন্ত এটা ইনকোয়ারি করলো না। নট দ্যাট কাজ না করে দিনের পর দিন তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। অ্যাগ্রিভড পারসন, যেটা বিক্ষুব্ধ, অনেক যদি সমাজে সৃষ্টি হয়ে যায় তাহলে শান্তি বিনষ্ট হবে এবং এই টেররিস্ট অ্যাক্টস উইল রেকার। ব্লক রেড পরিচালনার সময় সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে মাঠ পর্যায়ে সব পুলিশ সদস্যকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির সদর দপ্তরে ডিএমপির ওয়েবসাইটের রিলঞ্চিং অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা ঢাকা মহানগরীর প্রত্যেকটা মহল্লায় পর্যায়ক্রমিকভাবে এই ব্লক রেড করছি। ব্লক রেডের উদ্দেশ্য হচ্ছে যাতে সন্ত্রাসী জঙ্গিরা বাসা ভাড়া নিয়ে কোনো ধরনের নাশকতা, অপতৎপরতা করতে না পারে। পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যখন ব্লক রেড করি, ব্লক রেড করার সময়ে যাতে জনগণ কোনোভাবে হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্যে। স্থাপনের 4 মাসের মধ্যেই বেহাল দশা ঢাকার 2 সিটি কর্পোরেশনের ময়লা ফেলার বিনগুলোর। সমন্বিত উদ্যোগ ও নগরবাসীর সচেতনতার অভাবে উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে বলে মত নগরবিদদের। তবে বিন রক্ষায় সিসিটিভি সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। ময়লা আবর্জনা বিনে ফেলুন। রাজধানীর একটি এলাকার এই ওয়েস্ট বিনটির গায়ে এমন কথা লেখা থাকলেও এটি ব্যবহৃত হচ্ছে এক দোকানির ব্যক্তিগত কাজে। শুধু এই বিনটি নয়, যথাযথ ব্যবহার হচ্ছে না রাজধানীর 2 সিটি কর্পোরেশনের উদ্যোগে বসানো 8000-এর অধিক ওয়েস্ট বিনের বেশিরভাগই। কেউ ময়লা টালা ফালায় না, না ফালালে আমি ওই কয়টা পান রাখে যাই। ডাস্টবিন ছিল, রেডটা লয়ে গেছে চোররা। তেমন হিরোইন চিমন হচ্ছে, কাঙ্গালি টাঙ্গালি লয়েছে মনে। এর মধ্যে এরকম অসংখ্য ওয়েস্ট বিনের ঢাকনা খুলে নেওয়া হয়েছে। কোনোটির অবস্থা নাজুক, আবার কোথাও কোথাও চুরি হয়ে গেছে পুরো বিনটাই। ময়লা ফেলা হবে ওয়েস্ট বিনে আর পরিচ্ছন্ন থাকবে নগর। হবার কথা ছিল এমনটাই,
কিন্তু এই ওয়েস্ট বিন চুরি হবে অথবা এর যাচ্ছে তাই ব্যবহার হবে এমনটা হয়তো ভাবেননি কেউ। কারণ হিসেবে অব্যবস্থাপনা আর মানুষের অসচেতনতাকে দুষলেন নগর পরিকল্পনাবিদরা। আমরা সামাজিক বনায়নের মতো বনায়ন করতে পারছি যেখানে আশেপাশের সমাজ এই বনায়নের সাথে যুক্ত হয়, কিন্তু নগর উন্নয়নের এই সমস্ত কাঠামোগত উন্নয়নের কাঠামোর সাথে মানুষকে, তার প্রতিবেশীকে, তার প্রতিবেশকে যুক্ত করতে পারছি না। ওয়েস্ট বিনগুলো রক্ষায় প্রয়োজনে ব্যবস্থা নেওয়া সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনটা সিসিটিভির আওতায় নিয়ে আসা। তো আমরা যে বিনগুলো লাগাবো এই বিনগুলো যেন ওই সিসিটিভির আওতার মধ্যে থাকে। আশেপাশে যে বিনগুলো এখন বানাবো সেই বিনগুলোকে একটা স্পেশাল কোড লাগানোর চেষ্টা করছি, তার মধ্যে এমবোস করে, সো দ্যাট যে কিনবে যে এই ধরনের এমবোস করা জিনিস যেন কেউ না কেনে, এটা শাস্তিযোগ্য অপরাধ হবে। পরিচ্ছন্ন ঢাকা করতে 5 কোটির বেশি টাকা ব্যয়ে গত এপ্রিলে রাজধানীর বিভিন্ন স্থানে ওয়েস্ট বিন বসাতে শুরু করে সিটি কর্পোরেশন। সঠিক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সচেতনতা তৈরির মাধ্যমে এ উদ্যোগ সফল হবে বলে মত সংশ্লিষ্টদের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। 3 ম্যাচ পর জয়ের দেখা পেল সাকিব আল হাসানের জামাইকা তালাওয়াস। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে 19 রানে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে জামাইকা। আগে ব্যাট করে আন্দ্রে রাসেলের ঝড়ো সেঞ্চুরিতে 7 উইকেটে 195 রান করে ক্রিস গেইল দল। বৃষ্টির কারণে ত্রিনবাগোর টার্গেট দাঁড়ায় 12 ওভারে 130 রান, কিন্তু সাকিবের দুর্দান্ত বোলিংয়ে 110 রানে শেষ হয় ত্রিনবাগোর ইনিংস। ফাইনালে জ্যামাইকার প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নামা জ্যামাইকার শুরুটা ভালো হয়নি। দলীয় 67 রানে টপ অর্ডারের 4 উইকেট হারায় তারা। গেইল করেন 35 রান। তবে পঞ্চম উইকেটে রাসেল ও সাকিব জুটির ব্যাটে বড় স্কোরের দিকে এগিয়ে যেতে থাকে জ্যামাইকা। পঞ্চম উইকেটে তারা যোগ করেন 101 রান। রাসেলকে ভালোই সঙ্গ দিয়ে যান সাকিব। 23 বলে 19 রান করে আউট হন তিনি। অন্যদিকে মাত্র 43 বলে ক্যারিয়ারের প্রথম টি20 সেঞ্চুরি তুলে নেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত 195 রানে বড় সংগ্রহ পায় জামাইকা। জবাবে ত্রিনবাগোর হয়ে হাশিম আমলা ও কলিম মুনরো ছাড়া বলার মতো স্কোর করতে পারেনি কেউই। 2 ওভারে 23 রান দিয়ে 3 উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের 1 দশক পূর্তিটা স্মরণীয় করে রাখেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 110 রানে শেষ হয় ত্রিনবাগোর ইনিংস। পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে মাদারীপুরের কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ রুহুল আমিন জানান, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে প্রায় 2 কিলোমিটার এলাকা ঘুরে ফেরিগুলো চলাচল করছে। এতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে যানবাহন পারাপারে। এদিকে সময় বেশি লাগায় ঘাটের উভয় পাশে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েকশো যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রী ও চালকরা। কুমিল্লা আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। পুলিশ জানায়, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহত অপর 5 জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এছাড়া বুড়িচং উপজেলার ঝাগুরচুলি ঢাকাগামী একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় অপর একটি ট্রাক। এতে ঘটনাস্থলে পিকআপের হেলপার নিহত হন। উত্তরায় নিজ বাসায় সাবেক সেনা কর্মকর্তার মাকে হত্যার সাথে জড়িত গোলাম নবী নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। হত্যার মূল পরিকল্পনাকারী লাইলি আগেই গ্রেপ্তার ছিল। র্যাব জানায়, গোলাম নবী নিহত মনোয়ারা সুলতানার বাসায় দারোয়ানের চাকরি করত। চলতি মাসের 3 তারিখে তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। র্যাব আরও জানায়, 4 জুন পশ্চিম উত্তরা 9 নম্বর সেক্টরে নিজ বাসার ড্রয়িং রুমে সেনা কর্মকর্তার মাকে নগদ টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের লোভে গলা কেটে খুন করে একই বাসার ভাড়াটিয়া লাইলি ও দারোয়ান গোলাম নবী। বাসায় নিহত মনোয়ারা সুলতানের একা থাকার খবর আগে থেকে লাইলি জানত বলে জানায় র্যাব। সে কারণে লাইলি ওই ভবনে ফ্ল্যাট ভাড়া করে এবং গোলাম নবীকে পরিকল্পিতভাবে সুপারিশ করে দারোয়ানের চাকরি দেয়। এরপর লাইলি মনোয়ারা সুলতানের সাথে সুসম্পর্ক গড়ে তার বাসায় নিয়মিত যাতায়াতের মাধ্যমে 4 জন গোলাম নবীর সহায়তায় তাকে খুন করে।
মূলত এই হত্যাকাণ্ডের সাথে ওই বাড়ির দারোয়ান গোলাম নবী ওরফে আবু ওরফে রবি এবং ওই বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মোসাম্মদ লাইলি আক্তার ওরফে লাবণ্য সরাসরি জড়িত। মোসাম্মদ লাইলি ওরফে লাবণ্য মূলত বিভিন্ন অসামাজিক কার্যক্রম দেহ ব্যবসার সাথেই জড়িত ছিল। সুলতানা তার স্বামীর চাকরির সুবাদে বিভিন্ন দেশে বিভিন্ন সময় ছিলেন এবং সেখান থেকে তার বেশ কিছু জমানোর টাকা পয়সা তার একটি পরিকল্পনা ছিল মাদ্রাসা কিংবা মসজিদ তৈরির জন্য তিনি দান করবেন এবং এই তথ্যটিও মোসাম্মদ লাইলির কাছে ছিল। দুপুরের সময় আরো থাকছে। পিরোজপুরের আটঘরে বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট। ফড়িয়া ও মহাজনদের দৌড়াতে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ কারিগরদের, সরকারি সহায়তা দাবি। 2018 সালের মধ্যে বাংলাদেশ 25 লাখ মেট্রিক টন খাদ্য ধারণ ক্ষমতার দেশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিশ্ব ব্যাংকের অর্থায়নে খাদ্য অধিদপ্তর ও মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্প চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, খাদ্য সচিব AM বদরুদ্দোজা সহ অন্যান্যরা। এই প্রকল্পের আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের দুর্যোগ প্রবণ 19টি জেলার 63টি উপজেলার 5 লাখ পরিবারের মধ্যে আধুনিক খাদ্য সংরক্ষণাগার বা স্টাইলো বিতরণ করা হবে। সমাজে আরো ভালোভাবে বেহাত হওয়া অর্থ উদ্ধারে আসছে সেপ্টেম্বরে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংক গভর্নর ফিলিপিন্স সরকারের সাথে আলোচনার জন্য ম্যানিলায় যাবেন। গতকাল ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে একথা জানান ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। এ সময় তিনি বলেন, রিজার্ভে চুরি হওয়া 8 কোটি 10 লাখ ডলার ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ফিলিপিন্স সরকার। গত 4 ফেব্রুয়ারি সুইফট কোডের নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে চুরি হয়। এর মধ্যে 8 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন। বাকি 2 কোটি ডলার যায় শ্রীলঙ্কার একটি এনজিওতে। এরপর আইনি তৎপরতার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় যাওয়া অর্থ ফেরত আসলেও ফিলিপিন্সে পাচার হওয়া অর্থ শিগগিরই পেসোয় রূপান্তর হয়ে চলে যায় ব্যাংকিং চ্যানেলের বাইরে। চুরির নেপথ্যের হ্যাকারদের খুঁজে বের করতে এবং বেহাত হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে একযোগে তদন্ত শুরু করে ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, ডিপার্টমেন্ট অব জাস্টিস এবং ফিলিপিন্স সরকার। সিনেটে শুনানি হয় দফায় দফায়। তদন্তে উঠে আসে বেশিরভাগ অর্থই বেহাত হয়ে চলে গেছে ব্যাংকিং চ্যানেলের বাইরে ক্যাসিনোয়ে। পরে ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হয়, বন্ধ থাকে সিনেটের শুনানি। এরপর শুক্রবার এক লিখিত বিবৃতিতে ফিলিপিন্স সরকার জানায় পাচার হওয়া অর্থ ফেরত পেতে সব ধরনের সহায়তা দেওয়া হবে বাংলাদেশকে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জন গোমেজ জানান, অর্থ পাচার প্রক্রিয়ায় ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের পুরোপুরি সম্পৃক্ততা রয়েছে। We have received any statement from the government of the Philippines চুরি হওয়া অর্থ ফেরত পেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। আরসিবিসির কয়েকজন কর্মকর্তাকে এর মধ্যেই চাকরিচ্যুত করা হয়েছে, যা এটাই প্রমাণ করে আরসিবিসি এই অর্থ চুরির জন্য অবশ্যই দায়ী। অন্যদিকে অর্থ উদ্ধারে সম্ভাব্য সব ধরনের আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী। সিনেটে আরেকটি শুনানি অনুষ্ঠিত হলে আমরা কিছু দলিলপত্র উপস্থাপন করব আলোচনার জন্য, এতে অনেক কিছুই পরিষ্কার হবে। এদিকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা জানান, উদ্ধার হওয়া অর্থ ফেরত পেলেও বেহাত হওয়া পুরো অর্থ ফেরত পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আরসিবিসি ব্যাংকের তো বিরাট গাফিলতি আছে। আমরা মনে করি যে তাদের আমাদের এবং অন্যান্য সকলের সহযোগিতা আমরা সব টাকাটাই চুরি হওয়া অর্থ উদ্ধারে এখনো ফিলিপিন্সে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল। সেপ্টেম্বরে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ফিলিপিন্স সরকারের সাথে আলোচনার জন্য ম্যানিলায় যাওয়ার কথা রয়েছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। বয়স মাত্র 4, কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ পড়েছে মাগুরার বায়েজিদের। মাগুরা থেকে বায়েজিদের বাবা মা তাকে সকালে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, তারা বায়েজিদের জন্য 6 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করেছেন। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আপন মনে ট্যাটু খুলে শরীর আঁকছে বায়েজিদ। শিশু বয়সেই বৃদ্ধের অবয়ব তার শরীরে। জন্মের পর থেকে ভুগছে এমন বিরল রোগে। আচরণ শিশুদের মতো হলেও অতি বৃদ্ধের মতো শরীরের চামড়া ঝুলে গেছে তার।
জন্মের পর থেকেই শারীরিক সমস্যা থাকলেও স্বাভাবিক কাজকর্মে কোনো সমস্যা হয় না বায়েজিদের। গত 4 বছরে ছেলেকে সুস্থ করতে পরিবার সাধ্যমতো চেষ্টা করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জন্মের পর থেকে শুধু ওর গায়ে শুধু চামড়া ছিল, মাংস বলে কোনো আকৃতি ছিল না, মানুষ বলে কোনো আকৃতি ছিল না। মাগুরা সদর হাসপাতালে থাকলাম 3 দিন। থাকার পরে তার সঙ্গে ডাক্তার তো কিছু বলতে পারে না, তা বললে যে তোমরা ফরিদপুর। তো সেই অবস্থা ফরিদপুর ওখানে 8-10 দিন থাকার পরে সেখানে ডাক্তারে বললো যে আমরা কিছু বুঝতেছি না, তা তোমরা বাড়ি নিয়ে যাও। ইন্টারনেট ঘেঁটে জানা যায় রোগটির নাম প্রোজেরিয়া, যার অর্থ অল্পতেই বৃদ্ধ। বিভিন্ন গবেষণা বলছে পৃথিবীতে ক্রমেই বাড়ছে এমন রোগীর সংখ্যা। সাধারণত জন্ম ত্রুটির কারণে এ রোগটি হয়ে থাকে। ঢাকা মেডিকেলের চিকিৎসক সামন্ত লাল সেন জানিয়েছেন, এরই মধ্যে বায়েজিদের জন্য তারা মেডিকেল বোর্ড গঠন করেছেন। রোববার বোর্ডের আনুষ্ঠানিক সভা আছে। তাদের আশা বায়েজিদকে সুস্থ করতে পারবেন। এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই, আমরা কেউ দেখিনি। বাংলাদেশে ধরনের অভিজ্ঞতা অন্য দেশে আছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারবো না। মেডিসিনের ডাক্তার সবাইকে নিয়ে বোর্ডটা আজকে করা হয়েছে, সম্ভবত কালকে বোর্ডটা বসবে। আমরা আশাবাদী, আমরা যেরকম বাজানদারের ব্যাপারেও আশাবাদী ছিলাম, এটার ব্যাপারে আশাবাদী। বলিউডের সারা জাগানো সিনেমা পা, সেই সিনেমার সাথে মিলে যায় বায়েজিদের জীবন। সেখানে দেখানো হয় সিনেমার মূল চরিত্রে অভিনয় করা অমিতাভ বচ্চন আক্রান্ত এই রোগে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে পিরোজপুরের আটঘর কুরিয়ানায় বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট। জেলার হাজারো মানুষ এখন ব্যস্ত নৌকা তৈরি ও কেনা বেচায়। তবে ফড়িয়া ও মহাজনের দৌরাত্মে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না নৌকার কারিগররা। এই অবস্থায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধি জিয়াউল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুমে নদ নদী বেষ্টিত বরিশাল বিভাগের গ্রাম অঞ্চলে যাতায়াতে নৌকাই প্রধান বাহন। কম খরচে পণ্য পরিবহন ও যাতায়াতে এ বাহনকেই বেছে নেন মানুষজন। এবারও পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা গ্রামে বসেছে দেশের সর্ববৃহৎ নৌকার হাট। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ছোট বড় নৌকা। সপ্তাহে শুক্র ও সোমবারে এ হাটে আসেন বরিশালের বিভিন্ন এলাকার মানুষ। আমাকে বিল অঞ্চলে নৌকা ছাড়া আমাকে চলার কোনো পথপথ নাই। পানি এমন জায়গা আছে তার নেই, একবারে আরেকবারে যাইতে লেখার নৌকার দরকার, আর রাস্তাঘাট তো নাই। পানি যদি বাড়তি হয় নৌকার দামও বাড়তি হয়, পানি কমে গেলে নৌকার দামও কমে যায়। দিন দিন চাহিদা বাড়ায় জেলার স্বরূপকাঠি, নাজিরপুর ও কাউখালী উপজেলার মানুষেরা নৌকা তৈরিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। কিন্তু বেচাকেনা ভালো হলেও আর্থিক সামর্থ্য না থাকায় ফরিয়াদের কবলে পড়ে ভাগ্য বদল হচ্ছে না বলে অভিযোগ তাদের। এবার দাম বেশি, এখন নৌকা 3500-4000 আমরা বিক্রি করি। আমার বাধ্যতা করেছে, আমরাও করছি। আজকের হাটেও ধরেন 20 খান নৌকা নিয়ে আসছে আটঘর কুরিয়ানা। আমাদের ওখানে এই ব্রিজ নৌকা বানায় অনেক লোক আছে, প্রায় 1500-2000-এর মতো পরিবারের পিছনে খাতে। তবে মহাজন ও ফরিয়াদের দৌরাত্ম্য কমাতে নৌকার কারিগরদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানালেন বিসিকের এ কর্মকর্তা। যারা এই কাজে জড়িত আছে তারা স্থানীয়ভাবে চড়া সুদে তার ঋণ গ্রহণ করে। বিসিকে তারা যদি আবেদন করে, তাদের সহজ শর্তে লোন পায় না যে অভিযোগ করেছে সে অভিযোগটা সত্য নয়। বিসিকে আবেদন করলে আমরা তাকে সহজ শর্তে তাদের লোন দিয়ে দেবো। জেলার 3টি উপজেলার অন্তত 5000 মানুষ বর্ষা মৌসুমে নৌকা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, পিরোজপুর। যুক্তরাষ্ট্রের স্বেচ্ছা নির্বাসিত তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দেশে ফেরত পাঠানোর কোনো কারণ ঘটেনি বলে জানিয়ে দিয়েছেন তার আইনজীবী রিড ওয়াইনগার্টেন। ওয়াশিংটনকে আঙ্কারার দেয়া তথ্য উপাত্ত গুলেনের বিরুদ্ধে তুরস্কে অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার বিষয়টি প্রমাণের যথেষ্ট নয় বলেও জানান তিনি। এদিকে গুলেন সমর্থকদের সংগঠন গুলেন মুভমেন্টকে শুধু তুরস্কের জন্য নয়, সারা বিশ্বের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কে গত 15 জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর আবারও সামরিক কূট চেষ্টা এড়াতে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ক্ষমতা কমানোর পাশাপাশি নিরাপত্তা বাহিনীতে সংস্কার আনার কাজ করছে এরদোয়ান সরকার। আধা সামরিক বাহিনী টার্কিশ জেন্ডার মায়েরে নতুন সেনা ভর্তিও শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানালেন, তুরস্কের সশস্ত্র বাহিনীকে ন্যাটো বাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে ঢেলে সাজানো হবে। General toplam 311
তুরস্কের সামরিক অভ্যুত্থানের পর এখন পর্যন্ত 9 জেনারেল সহ 288 সেনা সদস্য নিখোঁজ আছে। তাদের সন্ধানে আমাদের অভিযান চলছে। দেশের এই সংকট কাটিয়ে উঠতে শুধু প্রত্যক্ষদর্শীদের বিচার করলেই চলবে না, যারা এর মূলে কাঠি নাড়ছে তাদেরকেও চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। ন্যাটো বাহিনীর কাঠামো ও উদ্দীপনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের সামরিক বাহিনীর পুনর্গঠন করা হবে। এদিকে অস্ট্রিয়া তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির বিষয়ে চলমান আলোচনা বাতিলের যে পরামর্শ দিয়েছে তাতে ক্ষুব্ধ হয়ে দেশটিকে চরমপন্থী বর্ণবাদের রাজধানী বলে আখ্যা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ মাসের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তুরস্ক সফরে আসতে পারেন বলেও জানান তিনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাসরত তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে তুরস্কে ফেরত পাঠানোর সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন তার আইনজীবী রিড ওয়াইঙ্গারটেন। তিনি বলেন, গুলেনের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনা করার অভিযোগ এনে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও তা যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য নয়। শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে নিজের উপর হামলার আশঙ্কাও প্রকাশ করেন গুলেনের আইনজীবী। গুলেনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো তার সারা জীবনের কর্মকাণ্ডের সাথে অসামঞ্জস্যপূর্ণ। তুর্কি সরকার যাই বলুক না কেন, সেখানকার সরকার উৎখাতের পরিকল্পনায় গুলেনের সম্পৃক্ততার প্রয়োজনীয় প্রমাণ কেউ দিতে পারেনি। তাই যুক্তরাষ্ট্রের বিধান অনুযায়ী তাকে বহিঃসমর্পণও সম্ভব নয়। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যে কোনো মূল্যে ফেতুল্লাহ গুলেনকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তুরস্কের কালো অধ্যায়ের জন্য তিনি বিরোধী সংগঠন গুলেন মুভমেন্টকে দায়ী করে তাদেরকে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। লিগের প্রথম জয় তুলে নিতে আজ সকালে ক্লাব ফেনীর বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। এই মৌসুমে বিগ বাজেটের দল গড়লেও এখনো পর্যন্ত ব্যর্থ শেখ রাসেল। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ব্যর্থতার পর প্রিমিয়ার লিগেও নামের প্রতি সুবিচার করতে পারছে না ব্লুজরা। চট্টগ্রাম পর্বে টানা 3 ম্যাচ হারের পর লিগ টেবিলের তলানিতে অবস্থান করছে মারুফুল হকের শিষ্যরা। তাই এই ম্যাচটি শেখ রাসেলের জন্য হয়ে দাঁড়িয়েছে টিকে থাকার। অন্যদিকে মাঝারি মানের দল গড়লেও লিগ পয়েন্টে পেয়েছে সকার ক্লাব। 3 ম্যাচে 2 ড্র নিয়ে তারা আছে 9 নম্বরে। একটা উইনিং দিয়ে কিন্তু আমরা আবার নতুন করে চ্যাম্পিয়নশিপ রেসে আসতে পারবো, কারণ এখানে অনেক লস হবে, অনেক উইন হবে, অনেক উত্থান পতন হবে। সেক্ষেত্রে আমি মনে করি না যে এখনো আমরা মানে রেস থেকে ছিটকে গিয়েছি বা সরে গিয়েছি। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা। স্থায়ী কমিটিতে নতুন মুখ আমির খসরু ও সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ফখরুলের। রাজবাড়ীতে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় এক শিশু সহ 5 জনের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ 2 জন। গাইবান্ধায় বন্যার পানিতে বাড়িঘর রাস্তাঘাট তলিয়ে থাকায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। পিরোজপুরে লবণাক্ত পানিতে নষ্ট আমন বীজতলা, ক্ষতির মুখে কৃষক। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর 75তম প্রয়াণ দিবস। গান কবিতার সাথে তিনি চিত্রকর্ম এনেছিলেন বৈচিত্র্য ও আধুনিকতা। এবং ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠল গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের 31তম আসরের। জমকালো আয়োজনে মাতোয়ারা বিশ্ব। বাংলাদেশের নেতৃত্বে গলফার সিদ্দিকুর রহমান। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।